নমস্কার। আজ থেকে শুরু করছি সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর রমলা। আজ প্রথম পর্ব। রক্তের মতো রাঙা লাল মাটির পথ, আলো ছায়াময় দিগন্তের কোল হইতে নামিয়া, কত গিরিমালার তর দিয়া, কত শালবনের তলে তলে, কত গ্রামের পাশে পাশে আঁকিয়া বাঁকিয়া, কত নদী ডিঙাইয়া, কত প্রান্তর পার হইয়া পথটি চলিয়াছি। চলিতে চলিতে কখন যেন শ্রান্ত হইয়া পৃথিবীর বুকে নামিয়া পড়িয়াছে, আবার লাফাইয়া উঠিয়া সুদূর দিগন্তের নীল মায়ার দিকে ছুটিয়াছে। পথ দিয়া একটি পুষ্পুষ গাড়ি অতি ধীরে চলিয়াছে। সাধারণত পুষ্পুষ গাড়ি এত আস্তে যায় না, কিন্তু গাড়ির মধ্যে যে যুবকটি একা বসিয়া সান্ধ্যশ্রী দেখিতেছিল, সে পুষ্পুষওয়ালাদের অতি ধীরে চালাইতে বলিয়াছে। তাহারা প্রথমে আপত্তি করিয়াছিল, এত আস্তে চলিলে কাল সকালে হাজারিবাগ পৌঁছানো যাইবে না। যুবকটি জানাইল, তাহাতে কিছু আসে যায় না। পথের ধারে গ্রামে গ্রামে খাবার পাইলে সে এই পার্বত্য শোভাময় পথে কয়েকদিন কাটাইয়া যাইতে রাজি আছে। যুবকটি একজন চিত্রশিল্পী। তাহার 6 ফিট দীর্ঘ সুঠাম দেহ মাংস মেদবহুল নয়। পাতলা ছিপছিপে চেহারা যেন প্রাণের ফোয়ারা। চুলগুলি একটু লম্বা, কোঁকড়ানো, ডান দিকে টেরি কাটা। রেখাবিহীন প্রশস্ত ললাটে যৌবনের টিকা জ্বলিতেছে। মুখের দিকে চাহিলেই মনে হয় ইহার অন্তরে কিসের আগুন অহর্নিশি জ্বলিতেছে। স্বপ্নময় দীর্ঘ চোখ দুইটির ওপর চশমার কাঁচ দুইটি ঝকঝক করিতেছে। সরু লম্বা নাকে প্যাশানের নাকেটি সুন্দরভাবে লাগানো। দাড়িগোঁফ কামানো মুখের গঠন একটু লম্বা। চোয়াল দৃঢ় প্রশস্ত হইলেও চিবুক অধর অতি সুকুমার কোমল, তরুণীর আননের মতো তারুণ্যমণ্ডিত। চুলগুলি লম্বা বলিয়াই হোক বা মাথার পিছনটা একটু উঁচু বলিয়াই হোক, মাথার তুলনায় গলাটা একটু সরু দেখায়। সবচেয়ে সুন্দর তাহার লম্বা আঙুলগুলি, যেন রঙের আগুনের শিখা। হাঁটু উঁচু করিয়া তাহার উপর 2 হাতের আঙুলে আঙুলে জড়াইয়া হাত রাখিয়া দূর পথের দিকে চাহিয়া সে চুপ করিয়া বসিয়াছিল। হাতে সোনার আংটির নীলাটি ঝকঝক করিতেছে। পিছনে নীল পাহাড়ের শাড়ি সুন্দরীর নীলাম্বরীর শাড়ির মতো গোধূলির আলোয় ঝলমল করিতেছে। 2 পাশের শালের বনে সন্ধ্যার স্নিগ্ধ অন্ধকার রহস্যলোকের মতো জমা হইতেছে। পথটি সেখানে অনেকখানি নামিয়া আসিয়া অতি ঋজুভাবে অনেকখানি উঠিয়া গিয়াছে। গাড়ি হইতে নামিয়া যুবকটি গাড়ির আগে আগে জোরে জোরে চলিতে লাগিল। সে যেন বীর পথিক। দুর্গম গিরিপথ অতিক্রম করিয়া কাহাকে সে জয় করিবার জন্য চলিয়াছে, মনে এই ভাবটি জাগাইয়া পায়ে পায়ে চলিয়া সে চড়াই পথে উঠিতে লাগিল। পথের উচ্চ সীমায় উঠিতেই সম্মুখে সূর্যাস্তের অপরূপ রূপে স্তব্ধ হইয়া সে দাঁড়াইল। তেপান্তরের মাঠের মতো শূন্য প্রান্তর দিগন্তের সহিত মিলিয়া গিয়াছে। তাহারই উপর চক্রবাল রাঙাইয়া রক্তমেঘ স্তূপে সূর্য অস্ত যাইতেছে। যেন কোনো নীরহারা পথিক বিহঙ্গ 2 রাঙা ডানা মেলিয়া দিন শেষে রাত্রির অনন্ত তারালোকের দিকে উড়িয়া চলিয়াছে। কোনো প্রেম বেদনায় তীরবিদ্ধ তাহার চঞ্চল বক্ষ হইতে রক্ত চারিদিকে ঝরিয়া পড়িতেছে। পাহাড়ের মাথায় মাথায় শালগাছের পাতায় পাতায় তাহারই বুকের রক্তবিন্দু উপল মণির মতো জ্বলিতেছে। ওই রক্ত মেঘগুলি তাহারই ছিন্ন বিচ্ছিন্ন পালকের দল। এই প্রান্তর ভরা রাঙা আলো তাহারই বুকের আগুন। বনের মর্মরে শূন্য প্রান্তরে হাওয়ায় নৃত্যধ্বনির সঙ্গে সঙ্গে তাহারই পক্ষ সঞ্চালনের শব্দ শোনা যাইতেছে। রাত্রির অন্ধকার পারে কোনো নব অরুণ লোকের দিকে হুহু করিয়া সে উড়িয়া চলিয়াছে। যুবকটি লাফাইয়া উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, আছে শুধু পাখা, আছে মহানভ অঙ্গন, উষা দিশাহারা নিবিড় তিমির আঁকা। ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করো না পাখা। গাড়িটি যখন যুবকের নিকট আসিয়া পৌঁছাইল,
সে চালক দিগকে তাহাদের চিৎকার ও গাড়ি চালানো থামাইয়া চুপ করিয়া দাঁড়াইতে বলিল। নিকষ মনির মতো কালো এই পাহাড়ের ছেলেরা তাহাদের যাত্রীটির দিকে অবাক হইয়া তাকাইল। প্রতিদিনের সূর্যাস্তের মধ্যে এমন কি অসামান্য সৌন্দর্য আছে যে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া দেখিতে হইবে? কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া যুবকটি আবার চলিতে আরম্ভ করিল। কিছু দূর গিয়া আবার গাড়ি থামাইয়া গাড়ির ভিতর হইতে সে চামড়ার ব্যাগটি বাহির করিল। ব্যাগটি খুলিয়া আঁকিবার সরঞ্জাম তুলিগুলির পাশ হইতে লেপচা বাঁশিটি তুলিয়া ব্যাগ বন্ধ করিয়া নাগড়া জুতাটি খুলিয়া গাড়ির সম্মুখে পা ঝুলাইয়া বসিয়া গাড়ি চালাইতে বলিল। গাড়ির চাকা লাল ধুলি উড়াইয়া করুণ আর্তনাদে চলিল। তাহারই সঙ্গে সঙ্গে যুবকটি বাঁশিতে এক নেপালি গান বাজাইতে লাগিল। সরল দীপ্ত পাহাড়ি সুরে কুলিদের মনগুলিও সাড়া দিয়া উঠিল। বাঁশরি তানমুখর রাঙা আলো ভরা পথ দিয়া তাহারা আনন্দের সঙ্গে গাড়ি টানিতে টানিতে চলিল। কিন্তু বেশিক্ষণ নির্বিবাদে বাঁশি বাজানো চলিল না। পিছন হইতে এক মোটর কারের হুঙ্কারধ্বনি বনপথ ধ্বনিত করিয়া আসিতে লাগিল। মেল সার্ভিসের মোটর কার স্টেশন হইতে যাত্রী লইয়া আসিতেছে। মোটর লরি তখন কিছু দূরে ছিল, তবু কুলিরা অতি সন্ত্রস্ত চঞ্চল হইয়া উঠিয়া পথের এক পাশ দিয়া ধীরে ধীরে গাড়ি টানিতে লাগিল। পাশের বনের মধ্যে প্রবেশ করিতে পারিলে যেন তাহারা বাঁচিয়া যায়। যন্ত্রযানের গর্জনের সঙ্গে বাঁশি অনেকক্ষণ পাল্লা দিল বটে, কিন্তু কল দৈত্যের হুঙ্কারের সঙ্গে ব্যাকুল বেণু কতক্ষণ পারিয়া উঠিবে? বিরক্ত হইয়া যুবকটি গাড়িটি পথের একপাশে রাখিতে বলিয়া নামিয়া পড়িল। মুহূর্তের মধ্যেই দুই রক্তবর্ণ চক্ষু জ্বালাইয়া মোটর লরি নিকটে আসিল এবং তাহাদেরই সম্মুখে আসিয়াই হঠাৎ থামিয়া গেল। কি একটা যন্ত্র খারাপ হইয়াছে বলিয়া ড্রাইভার তাড়াতাড়ি নামিয়া কল ঠিক করিতে শুরু করিল। যুবকটি পথের পাশে গাছের তলায় দাঁড়াইয়া সূর্যাস্ত দেখিতেছিল। মোটর কারের দিকে চাহিয়া দেখা আবশ্যক বোধ করে নাই, কিন্তু মোটর থামিলেই তাহার মনে হইল কে যেন পিছন হইতে তাহার দিকে অনিমেষ নয়নে চাহিয়া আছে। মুখ ফিরাইয়া দেখিল গাড়ি ভবা যাত্রী যেন তাহারই দিকে চাহিয়া। অস্পষ্ট আলোয় তাহাদের স্পষ্ট দেখা যাইতেছিল না, কেবল কতকগুলি নানা রঙের ছায়া মূর্তি। তবু প্রথম বেঞ্চের একেবারে শেষ প্রান্তে যে মূর্তিটি রাঙা নদী জলের মতো টলমল করিতেছিল তাহাকে সে চিনিল। ওই শ্যাম্পেন রঙের শাড়ি পরা মেয়েটির সঙ্গেই তো সে কলিকাতা হইতে এক ট্রেনে এক কম্পার্টমেন্টে আসিয়াছে। তাহার চম্পক মুখে গোধূলির আলো যেন লোধ্র রেণু মাখাইয়া দিয়াছে। ওই আবেশময় চোখ দুইটি রঙিন স্বপ্নে ভরা। অজন্তার চিত্রশিল্পীরা আপন অন্তরের রং ও আনন্দ দিয়া নারীর যে আঁকিয়া আঁকিয়া গিয়াছেন, সেই দীর্ঘ পল্লবঘন সারঙ্গ নয়ন তাহাকে মন্ত্রমুগ্ধ করিল। গণ্ডের কালো তিলটি দেখা যাইতেছিল না, তবু তমাল দিঘির সন্ধ্যা জলের মতো দুইটি স্নিগ্ধ চোখ। কল ঠিক করিয়া ড্রাইভার মোটরে উঠিল। মোটর লরি আবার গর্জন করিয়া নড়িল। তরুণীর স্থির চোখ দুইটি নদীর ঢেউয়ের মতো দুলিয়া ছলছল করিয়া উঠিল। দীপ্ত মুখে কি দুষ্টামি ভরা হাসি খেলিয়া গেল। তারপর সেই তরুণী হাতের নীল রুমালটি তাহারই দিকে, হ্যাঁ তাহারই দিকে নাড়িতে নাড়িতে পথের অন্ধকারে মিলাইয়া গেল। মোটর লরি যখন বহুদূরে চলিয়া গিয়াছে, তাহার পিছনের আলোটি আর দেখা যাইতেছে না, শুধু সম্মুখে পথের শেষ প্রান্তে দুইটি তারার আলো জ্বলজ্বল করিতেছে। যুবকটি তখন ধীরে গাড়িতে উঠিয়া বসিল এবং জোরে গাড়ি চালাইতে বলিল। বাহকেরা চিৎকার করিতে করিতে গাড়ি লইয়া ছুটিল। বাঁশি বাজাইতে আর ইচ্ছা রহিল না। গাড়ির সব জানলা খুলিয়া একটা বালিশে অর্ধ হেলানভাবে বসিয়া যুবকটি পকেট হইতে এক সিগার বাহির করিল, কিন্তু দেশলাইটি বাহির করিয়া দেখিল ট্রেনের সব কাঠি নিঃশেষিত হইয়াছে। কুলিদের নিকট হইতে একটা দেশলাই চাহিয়া লইয়া সে তাহাদিগকে সিগারেট দিতে গেল। তাহারা একটু আশ্চর্য হইয়া আপত্তি জানাইল। পরের গ্রামে গিয়া তাহারা তামাক খাইবে। শুধু দলের মধ্যে যে সবচেয়ে অল্প বয়স্ক ছিল
সে একটা সিগার চাহিয়া লইয়া ট্যাঁকি গুজিয়া রাখিল। গিরিবন প্রান্তরে সন্ধ্যার কালো ছায়া নিবিড় হইয়া আসিতেছে। পশ্চিমের রক্তমায়া মিলাইয়া যাইতেছে, যেন রাঙা গোলাপের পাতাগুলি ধীরে ধীরে কালো হইয়া আসিতেছে। একে একে তারা ফুটিয়া উঠিতেছে। বালিশে হেলান দিয়ে সিগারেট টানিতে টানিতে এই আলো ছায়াময় উদাস প্রান্তরের দিকে চাহিয়া অনেক কথাই যুবকটির মনে পড়িতে লাগিল। ধীরে ধীরে সম্মুখে নবমীর চাঁদ উঠিল। তাহারই রূপালী আলো শালবনের অন্ধকারের দৈত্যপুরে সুপ্ত কোনো রাজকন্যার জন্য যেন পথ খুঁজিয়া খুঁজিয়া ফিরিতেছে। ছোট পাহাড়গুলিকে দেখাইতেছে যেন দৈত্যেরা সারি বাঁধিয়া তর্জনী তুলিয়া দাঁড়াইয়া আছে। এই তারাভরা আকাশের তলায় উন্মুক্ত প্রকৃতির মধ্যে জ্যোৎস্নার মায়ালোকে রূপকথা রাজ্যের দুয়ার খুলিয়া যায়। অন্তরের অনন্তকালের রাজপুত্র জাগিয়া উঠে। এই গিরিবন লঙ্ঘন করিয়া তেপান্তরের মাঠের পর মাঠ পার হইয়া কোথায় যাইতে চায়। অসীম তাহার আশা, দুর্জয় তাহার শক্তি, দুর্গম তাহার পথ। সুদূরের বাণী তাহাকে ঘর ছাড়া করিয়াছে। সিগার পুড়িয়া ছাই হইয়া গেল। তরুণীর বসিবার ভঙ্গির অপূর্ব সুষমাময় ছবিটি তাহার চোখে বারবার জাগিতে লাগিল। ফুলের গন্ধে মৌমাছি কেমন আকুল হইয়া উঠে, এই তরুণীর মুখ তাহার মনে তেমনি নেশা জাগাইয়াছিল। বারবার সে ভাবিতেছিল, এ মুখ সে আজকে ট্রেনে নয়, ইহার পূর্বেও কোথাও দেখিয়াছে। ভাবিয়া ভাবিয়া কিছুতেই মনে করিতে পারিতেছিল না। সিগারেটের বাক্স খুলিয়া একটি সিগারেট তৈরি করিয়া ধরাইল। এতক্ষণে মনে পড়িল, রসেটির আঁকা একখানা ছবি দেখিয়াছিল, তাহারই মতো এই মুখখানি। ছবিটির নাম মনে পড়িল না। নাই পড়ুক, রসেটির সেই ছবিখানি মূর্তিমতি দেখিয়াই সে বিমুগ্ধ হইয়াছিল। প্রভেদের মধ্যে শুধু এ মুখের গণ্ডে একটি তিল। প্রিয়ার তিল সম্বন্ধে হাফেজের কবিতা যখন সে পড়িয়াছিল, তখন সে তাহা কবির পাগলামি ভাবিয়াই মনে মনে হাসিয়াছিল। আজ মনে হইল, সত্যই একটি তিলের জন্য ত্রিভুবন দেওয়া যায়। বাহিরের প্রকৃতির মতো সেও আপন মনে মায়াজাল বুনিতে লাগিল। তাহারই 23 বছরের জীবন অনেক তরুণী স্পর্শেই চঞ্চল রঙিন হইয়া উঠিয়াছে, কিন্তু কোথাও সে আশ্রয় খুঁজিয়া পায় নাই। সূর্যাস্তের যে রক্ত বিহঙ্গর রূপ সে দেখিয়াছিল, তাহারই মতো তাহার প্রাণ। এ নীরহারা পথিক পাখি নব নব সৌন্দর্যলোক পার হইয়া উড়িয়া চলিয়াছে। তাহার প্রথম প্রেম হইয়াছিল এক পুতুলের সঙ্গে। সে যখন 3 বছরের, তখন তাহার মামা তাহাকে যে জার্মান পুতুলটা কিনিয়া দিয়াছিলেন, সেই নানান রঙের সাজ পরা মেমটাকে বুকে জড়াইয়া সে প্রথম রাত ঘুমাইতে পারে নাই। তাহার বয়স যখন 7 বৎসর, সে তাহার সমবয়স্ক এক জ্যাঠতুতো বোনকে বড় ভালোবাসিত। আচার চুরি হইতে লাট্টু ঘোরানো, পুকুরে নাওয়া, কুলগাছে চড়া, সব বিষয় বোনটিকে সঙ্গী না পাইলে কিছুই করিতে পারিত না। 9 বছর বয়সে সে তাহার এক বন্ধুর বোনকে ভালোবাসে। তাহাকে সে একদিন গাড়ি চড়িয়া যাইতে দেখিয়াছিল মাত্র। পরদিন মাসিক পরীক্ষায় অর্ধেক আঁক না কষিয়া ও অর্ধেক আঁক ভুল কষিয়া আসিয়াছিল। মাঝে মাঝে বন্ধুকে ডাকিতে যাইয়া বন্ধুর বোনকে গাছে দোল খাইতে দেখিত। তাহার সঙ্গে কোনোদিন কোনো কথা হয় নাই। 14 বৎসর বয়সে সে তাহার বোনের এক বন্ধুকে ভালোবাসে। সেবার তাহারা পুরীতে বেড়াইতে গিয়াছিল। সেই সমুদ্র তীরে ঝিনুক কুড়ানোর ভালোবাসা, যত সুন্দর ঝিনুক পাইত সে তাহাকে আনন্দের সঙ্গে উপহার দিত। যাইবার সময় তাহার দেওয়া অর্ধেক ঝিনুক মেয়েটি ফেলিয়া গেল দেখিয়া সে সমস্ত রাত কাঁদিয়াছিল। তারপর ঘরে বাহিরে, পথে বিপথে কত তরুণীর চাউনিতে কৈশোরের কতদিন নেশার মতো কাটিয়াছে, কত বিনিদ্র রাত্রিতে জ্যোৎস্নাসুধা উদ্বেল হইয়া উঠিয়াছে। সেই শিশুকাল হইতে এ যৌবন পর্যন্ত সে যাহাদের ভালোবাসিয়াছে, তাহাদের অনুপম আনন্দের হাসি, যাহারা তাহাকে ভালোবাসিয়াছে তাহাদের তারার মতো আঁখির আলো এই মাধবী রাত্রে তাহার চারিদিকে স্বপ্নমায়া সৃষ্টি করিয়া তুলিল। বাক্স খুলিল
আর একটি নূতন বাঁশি বাহির করিয়া সে বাজাইতে শুরু করিল। কয়েক ঘণ্টা চলিয়া কুলি বদল করিতে এক গ্রামের কাছে গাড়ি থামিল। এক আম গাছের তলায় বসিয়া কুলিরা তামাক খাইতে শুরু করিল। যুবকটি একটি সিগারেট ধরাইয়া গাড়ির পাশে পথের মাঝে দাঁড়াইল। মাথার ওপর আকাশের স্নিগ্ধ নীল পর্দার ঘেরা টোপ, তাহাতে মাঝে মাঝে তারার চমকিগুলি জ্বলিতেছে। চারিদিকে অস্পষ্ট আবছায়া, মাঝে মাঝে কালো রঙের ছোপ। সম্মুখে তরু ছায়া সমাচ্ছন্ন গ্রামটি ঘুমন্ত। তাহার পাশ দিয়া পথের কালো রেখা তারালোকের সহিত গিয়া মিশিয়াছে। ঝিল্লিও বাতাসের সনসন শব্দ হইতেছে। সহসা একটা মোটর কারের হুঙ্কার শোনা গেল। যুবকটি সরিয়া দাঁড়াইবার পূর্বেই নিমেষের মধ্যে একখানি মোটর কার ভাঁটার মতো চোখ জ্বালাইয়া তাহারই পাশে আসিয়া থামিয়া গেল। গাড়ি হইতে কোট প্যান্ট পরিহিত একটি যুবক রুক্ষস্বরে বলিল, এই কুলি, হিয়া পানি মিলেগা। একে মোটর কার তো তাহাকে চাপা দিতে দিতে রহিয়া গিয়াছে। তারপর এরূপ সম্ভাষণে যুবকটি সিল্কের পাঞ্জাবির আস্তিন গুটাইয়া হু দ্য ডেভিল বলিয়া অগ্রসর হইল। মোটরের আলোয় তাহার চোখ এত ধাঁধিয়া গিয়াছিল যে গাড়ি থেকে বসিয়া আছে তাহা সে বুঝিতে পারে নাই। অগ্রসর হইয়া দেখিল সাহেব নয়। দুইজন দুইজনকে দেখিয়া বিস্মিত হইয়া মুখে মুখে চাহিয়া রহিল। তারপর বাঙালি সাহেবটি মোটর হইতে লাফাইয়া পড়িয়া আনন্দের সঙ্গে চিৎকার করিয়া উঠিল, হ্যালো রজত, তুমি এখানে? এমন আনআর্থলি প্লেসে তোমায় দেখব আমি ড্রিমও করতে পারিনি। এক্সকিউজ মি, তোমায় মিন করে আমি কিছু বলিনি, বুঝতে পারছ? যতীন রজতের হাত ধরিয়া এক ঝাঁকুনি দিল। রজত মৃদু হাসিয়া বলিল, তুমি যেরকম মোটর হাঁকিয়ে আসছিলে আর যেরকম সাহেবী পোশাক পরে ইংরেজি বলছো, তোমায় চিনতে আমার ভয় করছে যতীন। ওহ, নেভার মাইন্ড। এই দেখো না, কুলিগুলো কি ফুল, গাড়িটা ডান দিকে রেখেছে। আর একটু হলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তা তুমি? তাহাকে বাধা দিয়া রজত হাসিয়া বলিল, না, আমাকে তুমি নেহাতে বা চাপা দিতে পারলে না। মনে পড়ে স্কুলে একদিন বেঞ্চি চাপা দিতে গিয়েছিলে? তাও তো পারোনি। উচ্চ স্বরে প্রাণ খোলা হাসি হাসিয়া রজতকে এক ঝাঁকুনি দিয়া যতীন বলিল, হ্যালো ওল্ড বয়, কতদিন পর দেখা বলো তো? ও, অনেক দিন পরে। তা তুমি জল জল কি চেঁচাচ্ছিলে? তোমার তেষ্টা পেয়েছে? বলিয়া রজত গাড়ি হইতে চিনেমাটির চিত্রিত ছোট কলসি বাহির করিল। না না, আমার জল তেষ্টা নয়, আমার গাড়িটা। ও, তোমারও দানবের তৃষ্ণা তো আমার এই এক মুজো জলে মিটবে না। তা মিটবে না। তোমাদের কুলিদের আমি বরং জল আনতে বলছি, তুমি ততক্ষণ একটা সিগারেট দাও দেখি। কুলিদের ডাকিয়া জল আনিতে বলিয়া দুই বন্ধু পথের পাশে এক বড় কালো পাথরের ওপর বসিল। যতীন তাড়াতাড়ি ঘড়িটা দেখিয়া বলিল, আমি তোমায় আধ ঘন্টা দিতে পারি। তা এ পথে কোথায় যাবে? আচ্ছা, মোটর সার্ভিস হয়েছে তো, এ গাড়িতে কেন? চিরকাল দেখেছি তুমি দেরি করতে পারলে শিগগির করবে না। এমন সুন্দর রাত্রির আর চমৎকার পথটা, মোটরে সেই দম আটকে হুহু করে গেলে কি সুখ বলো? ও, তোমার আর্টিস্টের মতো কথা হলো বটে। আচ্ছা, আর্টিস্ট হলেই কি কুঁড়ে হতে হবে? তাতে কি কাজ চলে? পশ্চিমের লোকেরা এগিয়ে চলেছে দেখো, এই মোটর কারের মতো। আর আমাদের দেশ গরুর গাড়ির মতো ক্যাঁচর ক্যাঁচর শব্দে আর্তনাদ করতে করতে কোনো মতে চলেছে। প্রাণ চাই, একে তো দেশটা ঝিমিয়ে পড়েছে, তার ওপর তোমরাও যদি আলস্যের মৌতাত লাগাও, তাহলে দেশের আর কোনো আশাই নেই। ও নিরুদ্দেশে ছুটে মরার চেয়ে পথটা উপভোগ করতে করতে যাওয়া ভালো। যাক, তোমার সঙ্গে তর্ক করতে চাই না। ছোটবেলা থেকেই আমি যে পাতায় অঙ্ক কষেছি তার পাশের পাতায় তুমি ছবি এঁকেছ। তোমায় আমায় গরমিল হয়ে আসছে। এখন যাচ্ছ কোথায়? হাজারিবাগে। বেড়াতে? বেড়াতে ঠিক নয়, ছবি আঁকতে। সেই বেড়াতেই হলো। তা নয় হে, একটি ধনী ভদ্রলোক এক আর্টিস্ট চান, তার ঘরের দেওয়ালের ছবি এঁকে দেবে। তাছাড়া বোধহয়
কয়েকখানা পোর্ট্রেটও আঁকতে হবে। আমার আঁকা ছবি এক্সিবিশনে দেখেছিলেন, তাই ডেকে পাঠিয়েছেন। তাহলে এদেশে আর্টিস্টরা নেহাত স্টার্ভ করে না দেখছি। আচ্ছা, ভদ্রলোকের কিরকম টাকা বলো তো? জমিদার? তা তো বলতে পারি না ভাই। দেখো, যাচ্ছ, ওসব খোঁজ রাখোনি? আমি একটা ক্যাপিটালিস্ট খুঁজছি, বেশি নয়, এখন 20 লাখ টাকা হলেই হবে। একটা কয়লার খনি, একটা মাইকার, আরও কয়েকটা আইডিয়া আছে। তা তুমি এখন কি করছো? আমি ইঞ্জিনিয়ারিং কলেজে সেই ফিরিঙ্গি প্রফেসরটার সঙ্গে আমার বক্সিং লড়াই জানো, তার সঙ্গে মারামারি করে তো কলেজ ছেড়ে দিলুম। তারপর কপাল ঠুকে দেশ ছেড়ে বেরিয়ে পড়লুম। আমেরিকায় বছর 6 ছিলুম, জার্মানিতে মাস 6 কাটিয়ে এই কয়েক মাস হলো দেশে এসেছি। হ্যাঁ, আশ্চর্য দেশ জার্মানি, একটা দেশ বটে, ওয়ার্থ লিভিং। তা এখানে কি করছো? এখন ঝাঁঝায় একটা খনি তৈরি করবার কন্ট্রাক্ট পেয়েছি, আর এই ছোটনাগপুরে বোরিং করে বেড়াচ্ছি। কয়লা টয়লা নয়, এখানে অন্য কোনো গুপ্ত ধাতু নিশ্চয় আছে। গুপ্তধনের সন্ধানে আছো বলো? ঠিক বলেছ, দেখি ভাগ্যে যদি থাকে। তবে কি জানো, আলাদিনের সেই আশ্চর্য প্রদীপ না হলে দৈত্য আসে না, রত্নও পাওয়া যায় না। সেই প্রদীপটা বুঝলে তো? রূপচাঁদ ভাই, রূপচাঁদ। তার বুঝছি না, তবে ভাই আমি যে রত্নের সন্ধানে আছি তা তোমার ও প্রদীপেও মেলে না। সে 7 রাজার ধন 1 মানিক, প্রাণের প্রদীপ জ্বালিয়ে তাকে খুঁজতে হয়। কাহার 2টি স্বপ্নময় চোখ তাহার সম্মুখে ভাসিয়া উঠিল। ও, তুমি এখনো সেই ছেলে মানুষের মতো আছো, খালি তরুণী। ছোটবেলায় আমরা পয়সা পেলেই চানাচুর কি বেগুনি কি লাট্টু কিনতুম, আর তুমি কিনতে জলছবি কি বাঁশি কি ফুল। ওসব বাঁশি ফুলে পেট ভরে না, বুঝলে? এখনো ভাই বুঝতে আরম্ভ করিনি। বুঝবে একদিন। এই যে বাংলার গ্রামে গ্রামে সব ম্যালেরিয়ায় ভুগছে, ও যতই কুইনিন মিক্সচার খাও আর বন কেটে মশারি টাঙিয়ে মশা তাড়াও, কিছুতেই কিছু হবে না। যেদিন সিলভার টনিক পেটে পড়তে শুরু হবে, দেখবে কোথায় ম্যালেরিয়া। ওই কুলিগুলো জল নিয়ে এসেছে। মোটরটাকে শুধু শুধু তেতেছে। ধরো প্রায় 100 মাইল ড্রাইভ করে আসছি, আবার আধ ঘন্টার মধ্যে স্টেশনে পৌঁছতে হবে। কুলিগুলি জল ঢালিয়া মোটরের চাকাগুলি ঠান্ডা করিতে লাগিল। যতীন যদিও রজতের অপেক্ষা খর্বাকৃতি, কিন্তু তাহার দৃঢ় মাংসপেশিবহুল দেহ দেখিলেই মনে হয় এ যেন একটা শক্তির ডায়নামো। গোলগাল ভরা মুখ, জলজলে চোখ দুটি সর্বদা সজাগ, চারিদিকে ঘুরিতেছে। রজতের দীর্ঘ দেহ দেখিলেই মনে হয় এ যেন প্রাণরসের ফোয়ারা, বিদ্যুৎ শিখার মতো কাঁপিতেছে। তাহার লীলায়িত দেহখানি যতীন লোহার মতো দৃঢ় হস্তে ধরিয়া ঝাঁকুনি দিয়া বলিল, স্বপ্ন সব ছেড়ে দাও ভাই, ড্রিমস এ দেশের এই দশা, কাজ চাই কাজ। রজত মুচকি হাসিয়া বলিল, তুমি কি কাজ করছো ভাই? আমি ওই তো বললুম, টাকা পাচ্ছি না, না হলে দেখতে এখানে লোহা তৈরি করবার কারখানা করতুম। লোহা, বুঝলে? লোহা হচ্ছে এ যুগের দেবতা। এদেশে তার জন্ম দিতে হবে, প্রতিষ্ঠা করতে হবে। যেদিন জার্মানির মতো হবে। যতীনের উদ্দীপ্ত বাক্যধারায় বাধা দিয়া একটু ব্যঙ্গের সুরে রজত বলিল, তবেই ভারতের মুক্তি? নিশ্চয়, দেখবে সেদিন সে পরাধীন নেই। যদি শক্তি পাই, আমি এখানে ইঞ্জিন তৈরি করব, মোটর, ওই ফোর্ড কারের মতো ডাট কার তোমরা চড়বে। এসো, লেগে যাও আমার কাজে, বলিয়া নিজের মোটরটা ধরিয়া ঝাঁকুনি দিল। কেন ভাই? এই সামনে শান্ত গ্রাম ঘুমাচ্ছে দেখো। তোমার কাজের চোটে এদের দিনে রাতের নিদ্রা থাকবে না, থাকবে অতৃপ্ত জ্বালা। এই গ্রামের জায়গায় আসবে কুলিদের বস্তির কদর্যতা আর বিভৎসতা, মদের দোকান আর বারবনিতা। তোমার কলে 1 ঘন্টায় 100 মাইল যাবে, হাজার হাজার মাইল দূর থেকে কথা শুনবে। 1 মিনিটে 1খানা কাপড় হবে, 1 সপ্তাহে 1খানা বাড়ি হবে। আবার 1 নিমেষে মানুষ মেরে ফেলবে, নগর পুড়িয়ে দেবে।
পাহাড় ডিঙোবে, সাগর পেরোবে, আকাশে উড়বে, সব মানলুম, কিন্তু সত্যি সুখ দিতে পারবে কি? সুখ দিতে পারবো না? এই কলের জন্য কত মেটেরিয়াল কমফর্টস বেড়ে গেছে, এই রেলগাড়ি, মোটর, ইলেকট্রিকের আলো, আর কত বলবো সিলি। তোমার মতো ভাবুকদের বোঝাতে পারবো না, ওসব থিওরি বুঝি না, আমি বুঝি কাজ কাজ। আচ্ছা, অনেকক্ষণ তো মোটরের গান শুনলে, এখন আমার বাঁশিটা একটু শুনবে? স্কুলে বাঁশি শোনবার জন্য আমায় কতই না খ্যাপাতে। রিস্ট ওয়াচটার দিকে আবার দেখিয়া যতীন বলিল, না ভাই, আজ সময় নেই, হাজারিবাগে শিগগির আসছি, তখন শোনা যাবে। কোথায় উঠছ? যোগেশচন্দ্র ঘোষের বাড়ি। যোগেশচন্দ্র, আচ্ছা, মনে থাকবে, আর দেরি করলে মেল পাব না। রজতের কোমল হাত তাহার শক্ত হাতে ধরিয়া মোটরের দরজার কাছে টানিয়া আনিয়া দীপ্ত স্বরে যতীন বলিল, কাজ 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 চাই ভাই, সব স্বপ্ন ছেড়ে দাও। ভাবতে হবে কি করছো তুমি, এই মানব শক্তির জন্য, মানব সভ্যতার উন্নতির জন্য কি করছো। সায়েন্স, সিভিলাইজেশন, হ্যাপিনেস। মোটরের দরজাটায় এক থাপ্পড় দিয়া যতীন বলিতে লাগিল, এই যে মোটরটা, একে শুধু জ্বর কল ভাবো? আমার মোটেই তা মনে হয় না। এ আমার জীবন্ত বন্ধু, আমার চলার শক্তি, আমার পায়ের সবচেয়ে বড় মাসল। তেজি ঘোড়া হাঁকিয়ে যা আরাম, তার চেয়ে আরাম একে চালিয়ে। আচ্ছা ভাই, আজ আসি, বলিয়া সে মোটরে লাফাইয়া উঠিল। মোটর গর্জন করিয়া উঠিল। কালো পথে হুঙ্কার করিতে করিতে মোটর নিমেষে কোথায় মিলাইয়া গেল। আবার সব স্তব্ধ, হাওয়ার সনসন শব্দ। ধীরে এক গেলাস জল গড়াইয়া খাইয়া রজত অতি আস্তে গাড়িতে উঠিল। তরু ছায়ায় ঘুমন্ত গ্রামের দিকে চাহিল, তারা ভরা উদার আকাশের দিকে চাহিল, দিগন্তে কালো পাহাড়ের সারির দিকে চাহিল। এই পাহাড়গুলো যেন অচল বস্তুপুঞ্জ নয়, রহস্যময় রেখার ছন্দে নীলাকাশের পটে তাহাদের প্রাণের গতিকে উচ্ছ্বসিত করিয়া দিয়াছে। তেমনি তাহার প্রাণ কোন রঙের রেখাপথ দিয়া যাইবে? জানলার ফাঁক দিয়া একটু চাঁদের আলো তাহার মুখে আসিয়া পড়িল। সেই জ্যোৎস্নাময় নীলিমার দিকে চাহিয়া রজত ভাবিতে লাগিল, সত্যই সে মানব সভ্যতার উন্নতির জন্য কি করিতেছে। বিজ্ঞান, সভ্যতা, মানবের সুখ। যতীনের কথাগুলি ব্যঙ্গের সুরে কি বেদনার সুরে তাহার কানে বাজিতে লাগিল, তাহা সে ঠিক বুঝিতে পারিল না। বালিশ ছাড়িয়া সে উঠিয়া বসিল, বিপুল রহস্যময় দিগন্তের দিকে চাহিয়া রহিল। সত্যই কি চাই? অজন্তার চিত্রশালা, না কয়লার খনি? রবীন্দ্রনাথের গানগুলি, না লোহার কারখানা? এইসব সরল নগ্ন গ্রাম্য জীবন, না নগরের কৃত্রিম মুখোশ পরা সভ্যতা? দুই চাই। বাঁশির সুরের সঙ্গে মোটর কারকে কে বাঁধিতে পারিবে? আবার সে ধীরে শুইয়া পড়িল। তারাগুলি যেন মাথার গোড়ায় প্রদীপের শিখার মতো দপদপ করিতেছে। ঝিঁঝি পোকার আওয়াজে সমস্ত আকাশ ঝিমঝিম করিতেছে। এ সমস্ত ভাবিতে তাহার ভালো লাগিল না। তারাগুলির দিকে চাহিয়া সে ভাবিতে লাগিল, এখন হয়তো সেই তরুণী বাড়ি পৌঁছিয়া গিয়াছে, সেও হয়তো তাহারই মতো এদেশে নতুন আসিয়াছে। এ অজানা দেশ, এই জ্যোৎস্না রাত্রির মায়া তারও অপূর্ব লাগিতেছে। সেও হয়তো এমনই বিছানায় শুইয়া, মাথার গোড়ায় জানলা খুলিয়া ছিন্ন মালার ফুলদলের মতো তারাগুলি দেখিতে দেখিতে সারাদিনের যাত্রার কথা, তাহার কথাও একটু ভাবিতেছে। তাহার কেশে মুখে নীল বেশে এমনই জ্যোৎস্না ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। অপূর্ব দ্যুতিময় তাহার চোখ দুটি ওই তারাটির দিকে চাহিয়া আছে। ভাবিতে ভাবিতে রজতের চোখ নিদ্রায় ভরিয়া আসিল। পরদিন রজত যখন হাজারিবাগে পৌঁছাইল, তখন সুন্দর প্রভাত। পাহাড়ের গা হইতে স্বচ্ছ কুজ্ঝটিকা উড়িয়া যাইতেছে। ঘাসে ঘাসে পাতায় পাতায় শিশিরের বিন্দুগুলি ধীরে ধীরে শুকাইতেছে। শহর হইতে মাইল ৩ দূরে এক খোলা প্রান্তরের মধ্যে বড় লাল বাড়ির সামনে কুলিরা গাড়ি থামাইল। বাড়িটি পথ হইতে কিছু দূরে উচ্চভূমিতে প্রতিষ্ঠিত।
লতামণ্ডিত গেটের সম্মুখে নামিয়া লাল কাঁকড়ের রাস্তা দিয়া রজত বাড়ির দিকে উঠিয়া চলিল। পথের দুই পাশে ইউক্যালিপটাস ও পাম গাছের সারি, তাহার মাঝে মাঝে ক্রেটানের সার, লতাকুঞ্জ, পুষ্পবিথি। প্রায় অর্ধেক পথ উঠিয়া পথের এক বাঁকে রজত দেখিল এক ঝাউ গাছের ছায়ায় এক সাদা বেতের চেয়ারে বসিয়া একটি মেয়ে নিবিষ্ট মনে বই পড়িতেছে। বাসন্তী রঙের শাড়ির ওপর লাল রঙের বইখানি, সাদা পাতাগুলির ওপর সোনার বালাগুলি ঝিকিমিকি করিতেছে। পাঠ নিরতা তরুণী মূর্তির পাঠভঙ্গির অপূর্ব সুষমময় চিত্রের দিকে চাহিয়া রজত চুপ করিয়া দাঁড়াইল। লুটাইয়া পড়া শাড়ির পার হইতে ঝুলিয়া পড়া চুলগুলি পর্যন্ত দেহের সব রেখা যেন বইখানির ওপর পরম প্রীতিতে নত হইয়া পড়িয়াছে। মুক্ত কালো কেশে অর্ধেক মুখ ঢাকা। রজতের কেমন ধারণা হইয়াছিল কালকের পথে দেখা মেয়েটিকে সে এ বাড়িতে আসিয়া দেখিতে পাইবে। অবশ্য এ বিশ্বাসের কোনো যুক্তিযুক্ত কারণ সে খুঁজিয়া পায় নাই। তাহাকে না দেখিয়া সে যতখানি ক্ষুণ্ণ হইবে ভাবিয়াছিল তাহা হইল না। মেয়েটি তাহার দিকে লক্ষ্যই করিতেছে না দেখিয়া মনে মনে হাসিয়া রজত একটু মেকি কাশিয়া নাগরা জুতাটি কাঁকড়ে ঘষিল। শব্দে চমকিত হইয়া হাত দিয়া চুলের গুচ্ছগুলি মুখ হইতে সরাইয়া চাহিতেই এক অপরিচিত যুবককে সম্মুখে দাঁড়াইতে দেখিয়া মেয়েটি অতি অপ্রতিভভাবে দাঁড়াইয়া উঠিল। রজত দেখিল যেন মূর্তিমতী পূর্ণিমা। সে একটি ছোট নমস্কার করিল। প্রতি নমস্কার করিতে গিয়া হাত হইতে বইখানি সশব্দে পড়িয়া যাইতে মেয়েটির মুখ রাঙা হইয়া উঠিল। রজত বইখানি তুলিয়া তাহার হাতে দিতে সে সিঁদুর মাখানো মুখে তাহার দিকে চাহিল। রজত ধীরে বলিল, এটা কি যোগেশবাবুর বাড়ি? প্রশ্নটি অবশ্য নিষ্প্রয়োজন, কেননা এটা যে যোগেশবাবুর বাড়ি সে সম্বন্ধে কুলিরা তাহাকে বারবার আশ্বাস দিয়াছে। কিন্তু কাহারও সহিত, বিশেষত কোনো মেয়ের সঙ্গে কথা আরম্ভ করিতে হইলে এই নিরর্থক নিষ্প্রয়োজনীয় কথাগুলি সবচেয়ে কাজে লাগে। নত দৃষ্টিতে স্নিগ্ধ কণ্ঠে মেয়েটি বলিল, হ্যাঁ, আপনি? আমাকে তিনি আসতে লিখেছিলেন, একজন আর্টিস্টের দরকার ছিল না? দীপ্ত চোখে রজতের দেহ ও বেশভূষার দিকে চাহিয়া পরিচিত জনের মতো বলিল, ও আপনি, আসুন। তারপর লজ্জাজড়িত চরণে ভেলভেটের চটি জুতা পরিয়া কাঁকড়ে লুটানো শাড়ির আঁচলটা গেরুয়া রঙের ব্লাউজের উপর টানিয়া সে ধীরে অগ্রসর হইল। রজত চলিল ঠিক তাহার পাশেও নয়, ঠিক তাহার পেছনেও নয়। স্নিগ্ধ কণ্ঠে মেয়েটি বলিল, পুষ্পুষে এলেন বুঝি? হ্যাঁ। রজতের দিকে ক্ষণিকের জন্য মুখ ফিরাইয়া মেয়েটি বলিল, আমরা আপনাকে কাল এক্সপেক্ট করেছিলুম। তাহার দেহের গতিছন্দের দিকে চাহিয়া রজত হাসি মাখানো সুরে বলিল, হো। আবার রজতের মুখ নিমেষের জন্য দেখিয়া লইয়া তরুণী বলিল, বাবা ভাবলেন বুঝি এলেন না। তারপর রমলা বললে বলিয়াই থামিয়া গেল, একটু দ্রুত পদে চলিতে লাগিল। রজত তাহার পাশে আসিয়া পড়িল। নীরবে পথের আর একটা বাঁক উঠিতে রজত পথের ধারে ক্রোটনের পাতাগুলিতে হাত দিয়া বলিল, ভারী সুন্দর ক্রোটন তো, কি সুন্দর গোলাপগুলি। বলিয়া মেয়েটির মুখের দিকে চাহিল। মেয়েটি আর একবার রজতের দিকে চাহিয়া বলিল, হ্যাঁ, কাজীর ভারী ফুলের শখ, এই গাছগুলো ওর প্রাণ। চোখে চোখ রাখিয়া রজত বলিল, ফুল সবাই ভালোবাসে। নত দৃষ্টিতে মেয়েটি বলিল, হ্যাঁ। বাকি পথটুকু আবার নীরবে কাটিল। বাড়ির সিঁড়ির সম্মুখে আসিতেই স্মিত হাস্যে মেয়েটি রজতের দিকে চাহিয়া বলিল, আসুন। তারপর দুজনে 3 ধাপ সিঁড়ি উঠিয়া ফুলের টবগুলির পাশ দিয়া বারান্দা পার হইয়া এক বড় হলঘরে গিয়া প্রবেশ করিল। সেটি ড্রয়িং রুম। মেঝেতে সবুজ কার্পেট পাতা, দেওয়ালগুলি নীল আর ছাদটা সোনালি রং করা। ছবি, সোফা, কোচ
ইত্যাদি দিয়া ঘরটা সাহেবি ফ্যাশনে সাজানো বটে, কিন্তু চেয়ার টেবিল সব ভারতীয় শিল্পকলার নিদর্শন। ঘরের মাঝখানে ছাই রঙের স্যুট পরিয়া এক বলিষ্ঠ দীর্ঘাকৃতি বৃদ্ধ ভদ্রলোক এক সোফায় হেলান দিয়া বসিয়া আছেন, আর তাহার পাশে এক সিংহাসনের মতন চেয়ারে গেরুয়া রঙের আলখাল্লা পরিয়া এক প্রৌঢ় মুসলমান এক ফার্সি বই পড়িয়া শুনাইতেছেন। বৈরাগীর মতো কোঁকড়া চুল তাহার ঘাড়ে ঝুলিয়া পড়িয়াছে। কাঁচা পাকা দাড়ি খুব লম্বা নয়, খুব ঘনও নয়। চোখ দুইটি বাউলের মতো ভাসা ভাসা, যেন কোনো স্বপ্নলোকে স্থিত। দেহ দীর্ঘ সুঠাম। মাঝে মাঝে দাড়িতে আঙুল চালাইয়া মুসলমানটি ফার্সি পড়িতেছেন আর তর্জমা করিয়া বুঝাইতেছেন। তাহারই ছিন্ন টুকরা কয়েকটি কানে আসিল। কাজী সাহেব ওমর খাইয়াম পড়িতেছেন। লোকে বলে অপসরী স্বর্গসুখে ইদন স্বর্গ আনন্দময়। আমি বলি এই যে আঙুরের রস, এই দ্রাক্ষা রসই পরম আনন্দকর। হাতে এখন যা নগদ পাচ্ছ তাই উপভোগ করো। ওই আশা দেওয়া ভবিষ্যৎ ধনের বিষয়ে সাবধান। কি জানো ভাই, ঢোলের আওয়াজ দূর থেকে শুনতেই মিষ্টি। কাজী সাহেব পড়িতে পড়িতে সহসা থামিয়া গেলেন দেখিয়া যোগেশবাবু মুখ তুলিয়া চাহিলেন। কোণের পিয়ানোর কাছ হইতে কে যেন চঞ্চল চরণে সরিয়া গেল। কন্যার দিকে চাহিয়া যোগেশবাবু বলিলেন, কি মাধুমা, ইনি? রজত একটি ছোট নমস্কার করিয়া বলিল, আমাকে আপনি আসতে লিখেছিলেন, আমার নাম রজত কুমার। তাহাকে বাধা দিয়া যোগেশবাবু প্রফুল্ল মুখে বলিয়া উঠিলেন, ও, আর বলতে হবে না, চিনেছি। আপনি এক্সিবিশনে সেই বৈশাখী ঝড়ের সন্ধ্যার ছবি এঁকেছিলেন, আর খুকির ছবিটা? আজ্ঞে হ্যাঁ। বেশ বেশ, বসুন। দেখুন, ছবিটা আমাদের ভারী ভালো লেগেছিল। সেটা আগে কে কিনে নিয়েছিল বলে আমার মেয়ের কি দুঃখ। বসো না তুমি। হাতের বইয়ের পাতাগুলি উল্টাইতে উল্টাইতে মাধবীর গণ্ড রাঙা হইয়া উঠিল। তাহার মুখের দিকে চাহিয়া রজত ধীরে ধীরে একটা চেয়ার টানিয়া বসিল। যোগেশবাবু বলিয়া যাইতে লাগিলেন, হ্যাঁ, আমি ভেবেছিলুম কোনো বয়স্ক আর্টিস্টের আঁকা। যখন শুনলুম এক ইয়ং আর্টিস্ট, তাই আপনাকে ডেকে পাঠালুম। কাজী সাহেব, সে কলকাতার ছবিখানার কথা মনে নেই? ঝড়ের। কাজী সাহেব ওমর খাইয়াম উল্টাইতে উল্টাইতে স্নিগ্ধ চোখে একবার রজতের দিকে চাহিলেন। যোগেশবাবু বলিতে লাগিলেন, ছবিটা আমার চোখের সামনে ভাসছে। কালো কালো মেঘে আকাশ কালিতে ভরা, সাপের ফণার মতো বিদ্যুৎ চমকাচ্ছে। তার তলায় ছিপটি মারা কালো ঘোড়ার মতো নদীর জল দুলে ফুলে উঠছে। দুধারে গাছের সারি দিশাহারা। জলে স্থলে ধুলো বালিতে মেঘে বাতাসে যেন রুদ্রের আবির্ভাব। আর একটা পাখি দুই সাদা ডানা মেলে তারই মধ্যে উড়ে চলেছে। আশ্চর্য আপনার রেখার টানগুলি। পাখিটা আমার চোখে ভাসছে। ঝোড়ো বাতাসে ভরা নৌকার পালের মতো তার ডানা দুটো। কাজী সাহেব মাথার চুলগুলি নাড়িয়া রজতের দিকে প্রফুল্ল মুখে চাহিয়া বলিলেন, আমি তো বলেছিলুম এ ছবি নয়, এ রঙের তৈরি ঝড়ের গান। মাধবী রজতের দিকে চাহিতেই তাহার মুখ গর্ব সুখে রাঙা হইয়া উঠিল। যোগেশবাবু বলিতে লাগিলেন, পাখিটা আশ্চর্য কৌশলে এঁকেছেন। ঠোঁট হতে ডানার শেষ প্রান্ত পর্যন্ত রেখাগুলো এমন গতিশীল উত্তাল হয়ে উঠেছে, মনে হচ্ছে ঝড়ের গর্জন যত বাড়ছে, বায়ুর বেগ যত উন্মত্ত হচ্ছে, ততই তার বক্ষ নেচে উঠছে। কণ্ঠে দীপক রাগিনী বাজছে। নির্ভয়ে মহানন্দে ঝড়ের মেঘের বুকে ছুটে সে চলেছে। দেখুন, নদীর তট থেকে, গাছের পাতা থেকে, পাখির ডানা থেকে, বিদ্যুতের আঁকাবাঁকা অগ্নিপথ পর্যন্ত রেখাগুলি যেন কোনো রুদ্র তালে নাচছে। উত্তাল তরঙ্গের মতো এই রঙের ঝড় সৃষ্টি করেছে। রজত বাধা দিয়া কি বলিতে যাইতেছিল। যোগেশবাবু অনর্গল বকিয়া যাইতে লাগিলেন, তাই আপনাকে ধরে আনলুম। আমাদের কয়েকখানা ছবি এঁকে দেবেন, বেশি নয়। আমার শোবার ঘরে খান চারেক, লাইব্রেরিতে খান তিনেক। এই ঘরটার যে কখানা হয়
আর আমার মেয়ে কি তার ঘরটা না সাজিয়ে ছাড়বে? তাছাড়া কাজীর একখানা পোর্ট্রেট। কাজী সাহেব চুলগুলি দুলাইয়া দাড়ি নাড়িয়া অতি বিনীতভাবে আপত্তি তুলিলেন। না না, আমার কেন সাহেব, আপনারই। যোগেশবাবু বলিয়া যাইতে লাগিলেন, আর আমার মেয়ের একখানা ভালো দেখে এই। মাধবী অকারণে পাশের টেবিলের বইগুলো গোছাইতেছিল। রাঙা মুখ তুলিয়া বলিল, আর তোমার খানা বুঝি আঁকতে হবে না বাবা? সে কি আর না আঁকিয়ে ছাড়বি? তা কি কি ছবি আঁকবেন সে বিষয়ে আপনার সম্পূর্ণ স্বাধীনতা। তবে আমার কতকগুলো আইডিয়া আছে, ধরুন। স্নিগ্ধ কণ্ঠে বাধা দিয়া মাধবী বলিল, বাবা। কি মাধু? উনি এইমাত্র আসছেন। ও, তাহলে এখন বিশ্রাম নেওয়া দরকার। আচ্ছা, বিকেলে কথা হবে এখন। তুমি ওকে ঘর দেখিয়ে দাও। কাজী সাহেব, শুরু করো। কাজী সাহেব তাহার ফার্সি কবিতায় মনোনিবেশ করিলেন। মাধবী রজতকে লইয়া বারান্দায় বাহির হইল। বারান্দাটি বাড়ির চারিদিক প্রদক্ষিণ করিয়া ঘুরিয়াছে। ড্রয়িং রুমটি পশ্চিমমুখী। তাহারা সেদিকের বারান্দা পার হইয়া উত্তর দিকের বারান্দায় গিয়া পড়িল। রজত তাহার পিছন পিছন যাইতে যাইতে চুড়িগুলির দিকে চাহিতে তাহার হাতের বইখানির নাম সরবে চিন্তা করিবার মতো ধীরে পড়িল, গ্রেট হাঙ্গার। রজত বইখানির নাম উচ্চারণ করিতে মাধবী একটু থামিয়া তাহার সঙ্গ লইয়া মৃদু হাসিয়া বলিল, হ্যাঁ, বইখানি পড়েছেন? পড়েছি। বড় দুঃখের কথা লেখে। ট্র্যাজেডি পড়তে আমার মোটেই ভালো লাগে না। ওইটাই জীবনের মর্মের কথা। মাধবী যাইতে যাইতে রজতের মুখের দিকে স্মিত নয়নে চাহিয়া বলিল, আপনি এই বয়সেই দেখছি জীবনের সব অভিজ্ঞতা লাভ করেছেন। আপনার চেয়ে বয়সে বড় বোধহয়। তা বলে খালি কান্নার কথা লিখে কি লাভ বলুন? জগতের সব শ্রেষ্ঠ সাহিত্য এই কান্নার সাহিত্য। আমার মোটেই ভালো লাগে না, এত মন খারাপ হয়ে যায়। কিন্তু জীবনটা কি দেখুন। আমাদের দেশের লোকেরা বলে লীলা, কিন্তু পশ্চিমের লোকেরা ঠিক বলে সংগ্রাম। বাহিরের বিরুদ্ধে, প্রকৃতির সঙ্গে, আর সমাজ রাষ্ট্রের সঙ্গে হানাহানি, কাড়াকাড়ি। তাহার দীর্ঘ বিপর্যস্ত চুলগুলির মধ্যে অঙ্গুলি সঞ্চালন করিয়া সে আরও কিছু বলিতে যাইতেছিল। মাধবী খোলা চুলগুলি একটা খোঁপা করিয়া বাঁধিতে বাঁধিতে বলিল, এসব ফিলোসফি আমি বুঝি না। যা পড়ে বেশ আনন্দ হয় তাই লেখো, যাতে মানুষ বেশ সুখে স্বাচ্ছন্দ্যে থাকে তাই করো। কিন্তু জীবনটা যে দুঃখ কান্নায় ভরা। তা বলে কি হাসতে মানা? সত্যি, যে লেখকের লেখা পড়ে খালি কাঁদতে হয় তার উপর আমার এমন রাগ হয়। আসুন, এইটা আপনার ঘর। উত্তর দিকের বারান্দা পার হইয়া তাহারা পূর্ব দিকের শেষ সীমান্তে একটা ছোট ঘরের সম্মুখে হাজির হইল। পাশের ঘরে এক দুষ্টামি ভরা হাসির শব্দ শোনা গেল। ঘর দেখানো কাজটা কোনো চাকরকে দিয়া করাইলে তো অতিথিকে সমাদরের বিশেষ ত্রুটি গৃহকর্ত্রীর হইত না। এই হাসির অর্থ এই, কর্তব্যের মাত্রাটা একটু বেশি হইতেছে। ঘরটি একটু ছোট, আসবাবপত্র সাধারণ। চাকর সুটকেস, ব্যাগ, বেডিং ইত্যাদি আগেই আনিয়া ফেলিয়াছে। তাহাকে কি কাজে পাঠাইয়া মাধবী একটু বিনীত স্বরে বলিল, দেখুন, আপনার জন্য ওপরের একটা ভালো ঘর বাবা ঠিক করেছিলেন। রজত বাধা দিয়া বলিল, না না, এ ঘর তো বেশ সুন্দর। আমার কলকাতার ঘর যদি দেখেন। আপনি কাল রাতে আসবেন ভেবে দোতলার ঠিক এর ওপরের ঘরটা সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু আমার এক বন্ধু। হ্যাঁ, কিন্তু আমার এক বন্ধু বলিয়া শাড়ির রাঙা রং ও চোখের দীপ্ত হাসির ঢেউ তুলিয়া সমস্ত ঘর চঞ্চল করিয়া মাধবীর বন্ধুটি বাতাসের দোলায় দোদুল পুষ্পলতার মতো রজতের সম্মুখে আসিয়া দাঁড়াইল। বিস্ময় বিমুগ্ধ নেত্রে রজত দেখিল, কালকের পথে দেখা সেই তরুণী হাস্যমধুর কণ্ঠে বলিয়া যাইতে লাগিল, হ্যাঁ, কিন্তু এই বন্ধুটি এসে ঘরটি দখল করেছে, আর আপনি আসবেন জানলে।
মাধবী লজ্জায় রাঙা হইয়া বিরক্তির সহিত বন্ধুটির দিকে চাহিয়া ধীর কণ্ঠে বলিল, ইনি রমলা। আর ইনি? হাসির সুরে রমলা বলিল, থাক, তোমায় আর ইন্ট্রোডিউস করিয়ে দিতে হবে না। রেল কোম্পানি কালকেই ও কাজটা সেরে রেখেছে। তারপর চোখে হাসির আগুন ঠিকরাইয়া রজতকে বলিল, দেখুন, পুসপুসে এসে এই ঠকলেন, ঘরটি বেদখল হয়ে গেল। ঠকে যা আনন্দ পেলুম আপনি জিতেও তা পাননি। তাহাদের দুইজনের মধ্যে কথাবার্তা চলিতে লাগিল। মাধবী একটু যেন ম্লান মুখে দাঁড়াইয়া রহিল। রমলা বলিল, তা বটে, যেরকম বাঁশি বাজাতে বাজাতে আসছিলেন আমার লোভই হচ্ছিল বাস থেকে নেমে আপনার গাড়িতে গিয়ে জুটি। আহ, যেমন মোটরের মধুর সঙ্গীত তেমনি তার মৃদু দোলা। ঝাঁকুনিতে গা ব্যথা হয়ে গেছে। ও ঝাঁকুনি থেকে আমিও ত্রাণ পাইনি। ওটা জানের দোষ নয়, এ দেশের পথের। কিন্তু ভারী সুন্দর আপনার বাঁশি বাজছিল। আমার পাশের এক মেম তো প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠছিল। সে নেপালি এক পাহাড়ির মুখে এমনি সুর শুনেছিল। হ্যাঁ, ওটা একটা নেপালি গান। কাল কখন পৌঁছলেন? সে অনেক রাতে, ঘড়ি দেখিনি কটা। আচ্ছা, আপনার ভয় করল না? পথে তো বাঘ বেরোয় শুনেছি। খই, ভাগ্যে তো দেখা মিলল না। আচ্ছা, সকালে কিছু খেয়েছেন? ও এক গাঁয়ে এমন মিষ্টি দুধ দিলে। তাছাড়া বাড়ি থেকে খাবার এনেছিলুম, বাসি লুচি। বাসি লুচি? ও লাভলি, আমার ফেভারিট। কিন্তু ওই দুধটা, আহ! বলিয়া রমলা একটু নাক সিটকাইয়া রজতের হাসিমাখা মুখের দিকে চাহিয়া বলিল, আমি মোটেই খেতে পারি না। কেমন করেছে লোকেরা খায়। আচ্ছা, আপনি হাত মুখ ধুয়ে নিন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। গরম গরম কাটলেট ভাজছিলুম, আপত্তি নেই তো? মোটেই না। আর এক কাপ চা কি কফি? না, এক কাপ চাই পাঠান। আচ্ছা, হোস্টেস কই? বাহ, মাধবী কোথায়? কি আশ্চর্য মেয়ে! মাধবী যে কথাবার্তার মধ্যে কখন বাহির হইয়া গিয়াছিল তাহা কেহই লক্ষ্য করে নাই। নীল ভেলভেটিনের চটিজুতোর হিলের ওপর লাট্টুর মতো ঘুরিয়া চারিদিকে হাসির আলো ঠিকরাইয়া রমলা বাহির হইয়া গেল। ব্যাপার তো অতি সামান্যই, কিন্তু মাধবী যে কেন তাহাদের মধ্যে দাঁড়াইয়া থাকিতে পারিল না তাহা সে নিজেই বুঝিয়া উঠিতে পারিল না। সেই ঘরে থাকা তাহার পক্ষে অসহ্য হইয়া উঠিল। ধীরে পাশের ঘরে গিয়া তাহাদের কথাবার্তা শুনিতে লাগিল। রমলা যখন রান্নাঘরের দিকে চলিয়া গেল, সে ধীরে ধীরে পাশের সিঁড়ি দিয়া উপরে নিজের ঘরে চলিয়া গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, একটা লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।